আমার সকল বান্ধবীদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের বলে রাখি, কোনো স্পেশাল টপিকের ওপর ভিডিও হয় না আমার। সাধারণত একজন মা বা একজন হাউসওয়াইফের যা জীবনযাত্রা হয়, যেভাবে তার নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে তোলে, যেভাবে সে নিজের সংসারটাকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে চায়, ঠিক সেটাই তোমরা এখানে দেখতে পাবে। আর পাবে বিভিন্ন ধরনের রেসিপিস, যেগুলো আমি সাধারণত ট্রাই করে থাকি এবং তোমাদের সাথে সাথে আমিও শিখে তোমাদের সাথে শেয়ার করি এবং নিজের লাইফটাকে একদম ফুল অন এনজয় করি। আর তোমাদেরকেও সেইভাবেই মোটিভেট করি। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, তার মধ্যেও আমরা হাসি খুশি কিভাবে থাকবো এবং একে অপরকে পজিটিভ ভাইব দেবো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে এখন বাজে 11:15, বেলা 11:15 হয়ে গেছে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর ওই যে আয়ুষ্মান এক্ষুনি দিদার বাড়ি থেকে এসে ওকে ওই ঠাকুর বললাম তুই স্নানটা করে নিয়ে। আমার এখন স্নান হয়নি, কিন্তু আমি মাথায় তেল দিয়েছি। তেল দিয়ে শ্যাম্পু করবো, যেহেতু আজকে রবিবার তো শ্যাম্পু করবো। তো আমি না শ্যাম্পুটা বদলাচ্ছি, জানো তো। মানে এতদিন আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করতাম। ক্লিনিক প্লাস না, সরি, ওটা কি বলে, হেড অ্যান্ড শোল্ডারের যে নিমটা ছিল ওইটা ব্যবহার করতাম আগে। মানে এই আমার যখন পিম্পলস হওয়ার আগে পর্যন্ত, যখন খুব পিম্পলস হতো আর কি, মুখে একদম বড় বড় দাগ ছিল, তার আমি বন্ধ করে দিচ্ছি। তখন আমি করতাম সানসিল্ক, পিঙ্ক সানসিল্ক, তার সাথে একটা ক্লিনিক প্লাস, মানে দু রকমের শ্যাম্পু সবসময় ব্যবহার করতাম। এটা আমি একজন বিউটিশিয়ানের কাছ থেকে শুনেছিলাম, যে তিনি আবার একজন ফিল্ম আর্টিস্টের কাছ থেকে শুনেছিলেন যে দু ধরনের শ্যাম্পু নাকি ব্যবহার করা খুব ভালো। এটা নয় যে তোমাকে অন্য কোম্পানির ব্যবহার করতে হবে, সেটা নয়। তুমি একই কোম্পানির দু ধরনের, ধরো পিঙ্ক কালার, কোনোটা সানসিল্কের, কোনোটা ইয়েলো নিয়ে নিলে, এরকম করতে পারো, এটা নাকি ভালো। কিন্তু আমি ছোট থেকে মানে যবে থেকে চুল, স্কিন এসব সম্পর্কে যখন সচেতন হতে শুরু করি না, টিনেজারের সময় থেকে, যে আমাকে সুন্দর দেখাতে হবে, তখন থেকে আমি কী করতাম, ক্লিনিক প্লাসটা না খুব চুলটাকে চকচকে করে। আর যে ইয়েটা ছিল সানসিল্ক, সেটা আমার চুলটাতে ভীষণ, পিঙ্ক সানসিল্ক বিশেষ করে ভীষণ আমার চুলে একটা সিল্কি স্মুথ ভাব নিয়ে আসতো। ক্লিনিক প্লাসটা আবার একটু রাফ করে দেয়। তো ক্লিনিক প্লাসটা আমি আগে ব্যবহার করি, চুলটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে স্যাশেগুলোই নিই। একটা স্যাশে, মানে দুটো স্যাশেতে আমার চুলে হয়ে যায়। আর তারপরে পিঙ্ক সানসিল্ক দিয়ে করে তারপর কন্ডিশনার চুলে যেরকম ব্যবহার করি। তো প্রায় 1 বছরের ওপর, 1 বছর কি 2 বছরের ওপর, এই ঘরে জবে থেকেছি তার আগে থেকেই আমি ক্লিনিক প্লাস এই হেড অ্যান্ড শোল্ডার করি। আমার যেহেতু পিম্পলস হতো, এবার আমাকে একজন বলেছিল কি অনেক সময় চাপা ড্যান্ড্রাফ থেকে কিন্তু পিম্পলস হয়। তো আমি সেই থেকে যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতাম, এখনও পর্যন্ত স্টিল লাস্ট উইকেও, মানে ওয়েডনেসডে পর্যন্ত আমি সেটাই ব্যবহার করেছি। তো আজ থেকে আমি ভেবেছি যে, আজ থেকে না 2-1 দিন ধরেই ভাবছি, কিন্তু শ্যাম্পুটা ছিল না, আশিসকে আনতে বললাম, তো ওই শ্যাম্পুটা চেঞ্জ করে দেবো। দেখা যাক। চুলটা কি বলো তো, এতটা রাফ হয়ে গেছে না, আমার চুলে এত রাফ ছিল না। এমনিতেই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলে চুলে একটু রাফ হয়েই যায়। তারপর কালার টালার করেছি, তো ওই জন্য আবার শ্যাম্পুটা আমি ট্রান্সফার করছি, মানে চেঞ্জ করছি। আগে যেটা ছিলাম সেটাতে চলে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত সকালের আপডেট এইটুকুই। এমনি যাবতীয় কাজ, টিফিন সবই হয়ে গেছে। 11:15 বাজে, তো বুঝতেই পারছো এখন লাঞ্চ বানাবো। আয়ুষ্মান তো পুজোটা দিয়েই দিল। আমারও কিছু কাজ আছে ঠাকুরের, আগে ও পুজোটা ঠাকুরকে দিয়ে তারপর আমি স্নান করব, পুজো করব, আয়ুষ্মানকে পড়াতে বসবো, কারণ কালকে ওর বাংলা পরীক্ষা। মোটামুটি ওকে করিয়ে দিয়েছি, কিন্তু তবুও রিভিশনের তো একটা ব্যাপার থাকেই, সেই রিভিশনটা দেওয়াবো। আর ফ্যানটা অফ করে বসেছি না, গরম লাগছে। চুলটা খোলা এই কারণে, চুলটা আঁচড়ালাম, বাইরেটা গিয়ে দাঁড়িয়ে ভালো করে চুলটা আঁচড়ালাম, যাতে যা চুল পড়ার ইয়েতে পড়ে। কারণ শ্যাম্পু করবার আগে একবার চুলটা আঁচড়ে নেওয়া খুব ভালো, তাতে না ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর ব্লাড সার্কুলেশন যখনই ভালো হবে, তোমার চুল ভালো হতে থাকবে। আজকে কিন্তু হট অয়েল করিনি, সিম্পল মানে তেলটা নিয়ে মেখেছি মাথা, কারণ মেথিটা নেই। শুধুমুধু মেথি ছাড়া হট অয়েল দিয়ে লাভ নেই, তো সেই জন্য মেথি ছিল না বলেই আমি সিম্পল তেল লাগালাম। নিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি স্নান সেরে নেবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখন থেকে শুরু করলাম, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন জয়েন করছো তাদের বলি, আমার সংসারের যাবতীয় যা কাজকর্ম থাকে, বা ডেলি যে একটা হাউসওয়াইফের যা যা ডিউটিস থাকে, তার মধ্যে থেকেই আমি আমার চ্যানেলে বেশ কিছু রেসপন্সিবিলিটিস শেয়ার করি। তো অনেকেরই ভালো লাগে সেগুলো দেখতে, নিজেদের কাজে কর্মেরও একটা মোটিভেশন পায় তারা। কারণ অনেক সময় আমাদের না কাজ করতে ইচ্ছে করে না, তখন অন্য কাউকে করতে দেখলে আমাদের কিন্তু সেই এনার্জিটা ট্রান্সফার হয় আমাদের মধ্যে, বা সেই পজিটিভিটিটা আমাদের মধ্যে ট্রান্সফার হয়। আর আমার চ্যানেলের লক্ষ্যই হচ্ছে সেটা। আমিও মানুষের ব্লগ দেখি, মানে যাদের দেখতাম একটা সময়, তাদের দেখেই আমি আমার চ্যানেল খুলেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো।
পুজো করছে, সুন্দর করে পুজো করছে মা। ঠাকুর খাচ্ছে, ঠাকুর খাচ্ছে। আসো, চলে আসো, চাইটা শোনা বাচ্চা আমার, আসো। কি গরম গো, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো একদম কয়েক ফোঁটা, আবার একদম ধার করে রোদ উঠে গেছে। এত গরম আর ভাড়া যাচ্ছে না। যে বছর লকডাউন হয়েছিল না, সেই পুরোনো ব্লগগুলো আমি দেখছিলাম, 3 বছর আগের ব্লগগুলো, খালি বৃষ্টিই হচ্ছে, খালি বৃষ্টিই হচ্ছে। আমি বারবার ব্লগে বলছি, দেখো সকাল থেকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কি মেঘ করেছে। প্রত্যেকটা ব্লগে এটাই আছে জানিস, লকডাউনের সময়। আমি আবার বললাম কাল থেকে আমাদের এখানে ফুল লকডাউন, মানে সেকেন্ড লকডাউনটার সময় মনে হচ্ছে যতদূর। সেকেন্ড লকডাউন কবে হলো? মাঝখানে একবার ওপেন হয়েছিল না, 2000 একবার প্রথম লকডাউন হওয়ার পর একবার ওপেন হয়েছিল। হ্যাঁ, স্কুল হয়নি 1 বছর, কিন্তু দোকান বাজার খুলেছিল, মানুষ একটু আধটু বেরোতো, তারপর আবার লকডাউন হয়ে গেল। তো অবশেষে বৃষ্টি হচ্ছে। তোমাদের বলছিলাম না আমাদের এখানে কোনো বৃষ্টি নেই, বলতে বলতেই বৃষ্টি নেমেছে। দেখি ওইদিকে আবার জলের ছাট আসছে কিনা। হ্যাঁ, বাহ, অনেক জোর বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার এখানে না একটা কি গাছ বলো তো দেখি, কি গাছ এটা, কে বলতে পারবে বলো? একটাই হয়েছে, কেটে দিতে হবে, নাহলে অনেক নুয়ে যাচ্ছে আর কি। আজকে ডিটক্স ওয়াটার বানিয়ে নেব। তো এদিকে হয়ে গেছে, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নানে যাব। ভাতটা হতে থাকবে, দেখি এর মধ্যে একটু আলু ফেলে দেবো, তাহলে আলু ভাতে মাখা হয়ে যাবে। আর এই যে চাল ধোয়া জলটা গাছে গিয়ে দিয়ে আসি। এই জবা গাছটা না মরে গেল জানো, খুব সুন্দর বড় বড় জবা হতো, কেন মরে গেল কে জানে, বুঝতে পারলাম না। আর এইটা কি গাছ হয়েছে, এইটা আমার ছেলে বোধহয় কিসের বীজ দিয়েছিলাম, গাছ হয়েছে। কিসের গাছ গোটা একটু দেখে তোমরা বলো তো, দরকার হলে রাখবো, না হলে তুলে ফেলে দেবো। ঠিক করে দেখে নাও, হ্যাঁ, দেখে বলবে। অনেক কটা ডাঁটি বেরিয়েছে। আর এইগুলো তো সব অপরাজিতা। কলা গাছ একটা আছে, কেন রেখেছি বলো তো? কলা গাছ ঘরে থাকা খুব শুভ, নিজে থেকেই হয়েছে, আমায় কিছু করতে হয়নি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে কতগুলো দেখো, এটা হচ্ছে কি বলো তো, কিসের বীজ বলো তো? এটা হচ্ছে কারি পাতার বীজ, আমার গাছেই হয়েছিল কারি পাতার বীজ। দাঁড়াও, এই গাছটায় হয়েছিল, সব খসে পড়ছে, তুলে নিই। দাঁড়াও, কেন বলো তো? আবার কচি কচি পাতা বেরিয়েছে দেখো এই গাছটা থেকে। তো বীজগুলো তুলে এখানে রাখলাম, আর এইখান থেকে একটা বীজ নিয়ে এখানে দিয়েছিলাম, দেখো বীজটা থেকে আবার কারি পাতার একটা গাছ বেরিয়েছে। এখানে 2-3টে কারি পাতার গাছ আছে, আর এখান থেকে আবার একটা কারি পাতার গাছ বেরিয়েছে। আবার আমি আজকে সকালে একটা বীজের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো কারি পাতা, এত ভালো না খাওয়া। আমার আরও আছে, এই দেখো কারি পাতার গাছ আরও আছে আমার কাছে, আরও একটা আছে সেই পাশের বাড়ি থেকে এনে আমি দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, তার থেকে এতগুলো কারি পাতার গাছ বেরিয়েছে। আবার আমার গাছটায় হয়েছিল, সেই বীজগুলো আবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেবো বীজগুলো কাউকে, আমার বন্ধুদের দেবো, আমার ওই বাড়িতে দেবো,
সাউথ ইন্ডিয়ানদের ফ্যামিলি মানে বাড়িতে মানে ইয়েতে আর কি, সাউথ ইন্ডিয়ান যারা হয় তাদের তো প্রত্যেকটা খাবারে কারি পাতা দরকার, তাদের প্রত্যেকের বাড়িতেই কারি পাতার গাছ থাকবেই। আশেপাশেও বড় বড় ঝাড় টার ওরা রাখে, কারণ খাওয়া ভীষণ ভালো। ওদের চুল দেখবে ভীষণ ভালো হয়, মোটা চুল হয়, কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী। যাই, এবার আমি স্নানটা সেরে নিই, অনেকক্ষণ মাথায় তেলটা রাখলাম। শ্যাম্পু নিয়ে এসছে, এই দেখো এইগুলো ক্লিনিক প্লাস, আর একটা ক্লিনিক প্লাস নেবো, আর একটা এটা আবার ভালোটা নিয়ে এসছে, এগ প্রোটিন, বাবা, আর পিঙ্ক সানসিল্ক। তো চলো স্নান টান সেরে নিই, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না করব, ডাল করবো, তো আলু ভাতে মাখবো বাস। এখন আমরা কি লাঞ্চে আজকে বানিয়েছি, একদম সিম্পল লাঞ্চ, কারণ রাতে আজকে একটুখানি আমি কালকেই বানিয়েছিলাম একটু স্পেশাল কিছু, কিন্তু কালকে আমরা তো যেহেতু আয়ুষ্মান ওই বাড়িতে ছিল আমরা খাইনি, অতটা রেখে দিয়েছি পুরো বানিয়ে। আয়ুষ্মানকে যেহেতু আজকে পড়াতে হবে আমি যেন বেশি করে রেখেছি, ওই জন্য হালকা পাতলা একদম লাঞ্চ রেখেছি। আমি করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল। আমার ঘরে সবাই ভীষণ পাতলা পাতলা করে মুসুর ডাল খেতে ভালোবাসে, ঘন একদম খেতে চায় না, ঘন হলেও পরে আমাকে জল দিয়ে পাতলাই করতে হয়। আর এদিকে হয়েছে এটা একদমই মানে ঢেঁড়স আর আলু ভাজলাম একটুখানি তোমার পোস্ত দিয়ে, খুবই ভালো লাগে এটা খেতে। আর দুটোই ডিম সেদ্ধ দিয়েছি, কারণ হচ্ছে আমি ডিম সেদ্ধটা খাবো না, আমি ভাজা দিয়ে খেয়ে নেবো আশিসের আর আয়ুষ্মানের। আশিস এখনও ফেরেনি, যদিও ওটা ঢেকে রাখতে হবে। আমরা এখন খেয়ে নিই, নাহলে আয়ুষ্মান খেলতে যাবে 5টার সময়, তোর পেটটা ভরা মানে হজমটাও হয়ে যাবে, তাহলে খেলতে গেলে অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো। এখন না বিকাল হয়ে গেছে, আর আমি দুপুরে ভাত টাত খেয়ে এই একটা ময়দা মেখে রেখেছিলাম, কারণ আমি না বনরুটি বানাবো, ময়দা দিয়ে মেখে এটা করেছি পুরো। আর আমি যেই ইস্টটা কিনেছি সেই ইস্টটা দিয়ে ফুলে পুরো ডাবল ট্রিপল হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এটাকে আরও একটু মাখবো, এই যেরকমভাবে শিখিয়েছিলাম তোমাদের মানে ইস্ট দিয়ে, সেরকমভাবেই 1 চামচ ইস্ট আর 1/2 কাপ মতন জল দিয়ে, চিনি দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে এটা ইস্টটাকে প্রথমে ফার্মেন্টেশনে রেখে দিই। ময়দাটাকে মেখে নিয়েছি ভালো করে, মেখে এটাকে এখন আরও একটু মাখবো। তো বনরুটিটা আমি ফার্স্ট টাইম আজকে বানিয়েছি, আর বিশ্বাস করবে না একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। খালি আরেকটু মিষ্টি দিতে হবে নেক্সট টাইম যখন করবো, কারণ বানরুটি একটু মিষ্টি মিষ্টি হয়, আর এটা না হয়ে গেছে পুরো যেরকম বার্গার ব্রেড হয় সেরকম, আর একদম পারফেক্ট একটা ব্রেড তৈরি হয়েছে। তো যদি তোমরা চাও আমি রেসিপি ডিটেল দিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় মোটামুটি তোমরা সবাই এটা বুঝতেই পেরেছো। আর প্রায় 1 ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম, মানে ডাবল হওয়ার জন্য, যতক্ষণ না ডোটা ডাবল হচ্ছিল 1 ঘন্টা মতন এটা আমি রেখেই দিয়েছিলাম রেস্টে। তারপরে এটা বেশ কিছু প্রসেস থাকে, তো সেই প্রসেস হচ্ছে এই রকমই, এই যে এটাকে আমি 4টে টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে, তাহলে না আমার মানে মাপটা সুবিধা হবে। আর খুব ভালো করে অনেকক্ষণ ধরে না জিনিসটাকে মাখতে হয়, যত তোমার ডোটা সফট হবে তোমার বান তত সফট হবে, তত জালিদার হবে। তো এগুলো করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে, তোমরা খুব ভালো করে জানো আমাকে হাতে ধরে কেউ শিখিয়ে দেয়নি, আমি সমস্তটাই নিজে দেখে, ইউটিউব দেখে, কারো থেকে শুনে, ম্যাক্সিমামটা ইউটিউব দেখেই আমি শিখেছি। প্রথম ইস্ট যেটা সেটা নির্বাচন করতে পারতাম না, কোন ইস্ট অ্যাকচুয়াল দরকার, কোথা থেকে কিনতে হবে সেগুলো বুঝতে পারতাম না। তারপরে ওই যে করতে করতে একটা ব্যাপার হয়েছে, এখন তো তোমরা দেখোই আমি বেকিংটা প্রায় দিনই করি, যখনই কোনো কিছু শেখবার থাকবে সেটা কনস্ট্যান্ট না করতে থাকলে কিন্তু সেই অভ্যেসটা চলে যায়, বা যে শেখার একটা মানে প্রসেস থাকে বা যে ধারণাটা তৈরি হয় সেটা আস্তে আস্তে চলে যেতে থাকে। সেই জন্য আমি এখন কনস্ট্যান্ট হয় কেক বানাই, সেদিন ব্রাউনি বানালাম, তারপরে এখন তো ব্রেড প্রায় বানাচ্ছি, আজকে ময়দার বানালাম, আর পারফেক্ট তৈরি হয়েছে, মানে বেস্টের ওপরে বেস্ট। এতদিন আমি যতগুলো বানিয়েছি তার মধ্যে এটা বেস্ট। তবে বেশি ময়দাটা আমি করব না, আমি করলে আটারই করব। তবে বান বলো বা বার্গার যে আয়ুষ্মানকে টিফিনে দেবো, এইটার এই যে বানটা তৈরি হবে, এটার যে টিফিনের রেসিপিটা সেটা আবার তোমরা নেক্সট দিন পেয়ে যাবে কি বানিয়েছে এই বানটার সাথে। আর আমি চেষ্টা করি সবসময় এই জিনিসগুলো ঘরে তৈরি করে দিতে। হয়তো তোমাদের মনে হবে যে এত পরিশ্রম করা কি দরকার বাইরে থেকে কিনে এনে, কিন্তু বিশ্বাস করো বাড়িতে তৈরি করা যে জিনিসটা যখন পারফেক্ট তৈরি হয় না, সেটার যে স্যাটিসফ্যাকশান, সেটার যে খুশি আনন্দ, বাইরে থেকে হাজার হাজার শপিং করে এলেও সেই আনন্দ পাওয়া যায় না। আমি নিজেও একটা সময় বার্গার ব্রেড বান এই সমস্ত কিনে এনেই ব্যবহার করতাম, তোমরা আমার ভিডিওতেও দেখেছো, কিন্তু এখন এগুলো করে যে আনন্দ, যে খুশি পাই বিকেলের দিকটা আমি ট্রাই করি যখন, যে আনন্দটা হয় সেটা অন্য কিছুতে হয় না। এটা মনে অনেক অনেক প্রশান্তি আনে, নিজের মনের চিন্তাধারাকে অনেক চেঞ্জ করে দেয়।
কোনো ফালতু টেনশন বা কোনো ফালতু চিন্তা, কারোর প্রতি কোনো খারাপ মনোভাব, রাগ, হিংসা, এগুলো আস্তে আস্তে মন থেকে চলে যায়। এগুলো আমি নিজে করে দেখেছি। ওই জন্য বলে না, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দাও, সব থেকে বেস্ট জায়গা এটা, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো এর ফলে কিনা আদার্স চারপাশের যতটা ধরনের নেগেটিভ থটস, নেগেটিভ কথাবার্তা কানে আসবে, সেগুলো চলে যাবে। আর আমি তোমাদের গতকালও একটা কথা বলেছিলাম, যে কোনো থটসকে, সেটা যদি নেগেটিভ থট হয় 90 সেকেন্ডের বেশি নিজের মাথায় কখনোই চলতে দেবে না, সেটাকে একদম মাথা থেকে দূর করে দেবে। হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হচ্ছে, ওইটাকে একদম কন্টিনিউ করবে না, জাস্ট ওখানে স্টপ করে 90 সেকেন্ডের মধ্যে ওটাকে না আমার মাথা থেকে রিলিজ হয়ে যাক, বা কোনো একটা টেনশন, কোনো কিছু নিয়ে একটা টেনশন যেটা তোমার হাতে নেই, সেটা 90 সেকেন্ডসের মধ্যে তুমি ওটাকে মাথা থেকে দূর করে দাও। আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে দেখবে অনেক রিলিফ পাবে, আমি নিজে বলছি। আর সব থেকে এখন প্রয়োজন মনে হয় আমার কাছে, আউটসাইডের কোনো খুশি আমাকে খুশি করতে পারে না যতক্ষণ না ভেতরে নিজের মনের কাছে আমরা মনের মধ্যে সব থেকে বেশি প্রশান্তি অনুভব করছি। আর আমি চাই সেই কথাগুলো তোমাদের সাথেই শেয়ার করতে। আর আমার কারোর সাথে কিছু শেয়ার করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় তোমাদেরকেই বলি, কারণ আমার মতন সমমনোভাবাপন্ন মানুষজন প্রচুর আছে ইউটিউবে, মানে আমার ভিউয়ার্সরা। কিন্তু বাইরে যত মানুষের সংস্পর্শেই থাকি না কেন, আমার মনোভাবাপন্ন আমি পাইনি। আজ ভালো তো কাল খারাপ, এরকম হতেই থাকে। তো সেই জন্য এটাই সেফ জোন। কারোর ভালো লাগলে সে অবশ্যই এসে আমাকে অনেক ভালো ভালো কথা বলে, তারা তাদের চিন্তাভাবনা আদান প্রদান করে। আর যাদের ভালো লাগে না তারা তো কত খারাপ কথাই বলে যায়, সেগুলো না হয় ঈশ্বরের ওপরেই ছেড়ে দেওয়া যাক। তো যাই হোক, বিকেলের চাটা হয়ে গেছে এখানে আমার আর আশিসের জন্য করছি। আশিসের চাটা এখন মানে সরিয়ে রেখে দেবো, কারণ ও এখনও আসেনি। আমারটা এখানে নিয়ে নিলাম, আর সাথে এক বাটি মুড়ি। তোমাদের সঙ্গে তো বারবারই শেয়ার করছি, এখন মুড়ি আর খই এই হচ্ছে আমি খাই চায়ের সাথে, না বিস্কিট না কিছু। দেখো ওই জন্য আবার একবার রেস্টে দিলাম। এই যে ফুলে একদম আবার পুরো গায়ে লেগে গেছে। মাঝখানটা বললাম না যে একটু স্পেস রাখবে, কারণ এই যে গায়ে লেগে গেছে পুরো, দেখছো তো, এই জন্যই বলেছিলাম। তো ঠিক আছে, পরে যখন হয়ে যাবে জিনিসটা তৈরি, তখন এটাকে আলাদা করে দেওয়া যাবে। এখন ওপর থেকে একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি। অনেকে ডিম দেয়, ডিম দিলে কালারটা বেশি ভালো আসে এই হলুদ কুসুমটার জন্য, কিন্তু আমরা তো ডিম দিই না। মানে সবই যদি আমিষের ছোঁয়া থাকে কেমন লাগে না, এমনিতেই তো আমরা আমিষ টামিষ খাই, কিন্তু ওই ডিমের আষ্টে গন্ধটা আমার ভালো লাগে না। তো ওই জন্য ওপর দিয়ে আমি এরকম দিলাম। চাইলে তোমরা এগুলোতে টুটি ফ্রুটি দিতে পারো, আমি দেবো, একটাতে দেবো না, শুধু আয়ুষ্মানের টাইম। হ্যাঁ না, তো আমি দুটোতে দিচ্ছি আর দুটোতে দেবো না। তো এই যে দুধটা ওপর দিয়ে ব্রাশ করলাম না, এটাতে দারুণ কালার আসবে। যখন হয়ে যাবে তোমরা দেখবে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হবে না যেটা আমি ঘরে বানিয়েছি, এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। বেস্ট। আগে যে কটা আমি তোমাদের ব্রেড রেসিপি দেখিয়েছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট, বাকি সব সাইড করে দাও। তো কিছু টুটি ফ্রুটি আমি বাইরে থেকে কিনে এনেছি এটা, কিন্তু টুটি ফ্রুটি আমি ঘরে বানাতে পারি, আর সেটাও আমি তোমাদের সাথে একসময় শেয়ার করব। তবে সবার কাছে তো ফুড কালার থাকে না, আমার যেমন এগুলো শখ বলে আমি একবার কিনে রাখি, আর অনেক দিন চলে যায়, যত্ন করে মানে অল্প অল্প করে ব্যবহার করলে না অনেক দিন চলে যায়। আর আমার যেহেতু এগুলো বানাতে খুব শখ, তো তাও আমি তোমাদের সাথে যখন বানাবো এরপরে শেয়ার করব। তো কনভেকশন মোড অন করলাম 180 ডিগ্রি। এখন এটাকে আগে আমি 26 মিনিটের জন্যই দিই, দরকার হলে তখন দেবো ওখানে বেশি। আর তো এই হচ্ছে আপাতত হোক। আর সব জানলা ফানলা না বন্ধ করে দিয়েছি, কেন বলো তো, আমাদের এই দিকেও তাই করেছি। দেখো শুধু ঘরের জানলাগুলো খোলা রেখেছি, স্লাইডিংগুলো বন্ধ করে দিয়েছি। এই সামনে একটা আম গাছ আছে না, তোমাদের মাঝে মধ্যে দেখাই, ওখানে না একটা বড় মৌমাছির চাক হয়েছে, বিশাল বড়। প্রত্যেক সন্ধ্যায় ঘরের আলোটা পেলেই ঘরের মধ্যে ঢুকে আসছে বড় বড় মৌমাছি, আর একসাথে দুটো তিনটে করে ঢুকে আসছে। হ্যাঁ, মারতেও খারাপ লাগে, কিন্তু না মেরেও তো উপায় নেই না, ঘর থেকে বেরোয় না কিছুতেই। তো সেই জন্য এখন সন্ধ্যেবেলাটা কিছুক্ষণ অন্তত বন্ধ রাখবো, তারপরে ওরা আলো পেয়ে যেখানে যেখানে সেটেল হওয়ার হোক, তারপরে খোলা হবে। কারণ না হলে খুব সমস্যা হয়ে যাচ্ছে, রেগুলার ঢুকছে, রেগুলার। সব বাড়ির পাশে এক একটা করে হানিবি যাচ্ছে, যে দেখতে কোন বাড়িটা সেফ, বাড়িতে সবকিছু ফেল হয়ে যাচ্ছে, কোন বাড়িটা সেফ খুঁজছে। তো মুদ্রা পেয়েছে আর একটা। তো আয়ুষ্মান কাল না পরশু আগে থেকেই বলছে যে মা সন্ধ্যেবেলা করে বন্ধ করে রাখতে হবে, তারপরে খুব বললাম হ্যাঁ সেটাই করি। কালকে যেমন এই ঘরেটা বন্ধ রেখেছিলাম, এই ঘরে ঢোকেনি, পাশের ঘরে আমার কিচেনে ঢুকে গেছে। তো বাবা তুই সন্ধ্যাটা দিয়ে দে, আর যেই ঠাকুর আমি ঢেকে রেখেছি ওখানে হাত দেবে না, হ্যাঁ শুধু লাইটটা জ্বালাও। তো
তো আমি না, আর দেখো আমার তো বাবা লোকনাথ আছে, অনেকে বলে পুজো দিতে না, আমি যেমন গতবার পুজো দিনই পুরো ঢেকে রেখে দিয়েছিলাম, কিন্তু বাবা লোকনাথ আছে, মা লক্ষ্মীকেও তো বলে ঢেকে রাখতে নেই, তো সেই জন্য আমি সব কিছুই ওপেন করে, মানে ঠাকুরকে ওপেন করে রেখেছি, সকাল বিকেল খেতে দিয়েছি, কিন্তু অন্য ঠাকুরদের যাদের ঢেকে রাখা তাদেরই ঢেকে রেখেছি। আর আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে বান রুটিটা কেমন হয়। তো ওদিকে মানে ব্রেডটা তৈরি হয়ে গেছে, আর হঠাৎ করেই বেরোনোর একটা প্ল্যান করলাম, মানে আমি আয়ুষ্মানকে নিয়ে যাব, কারণ আয়ুষ্মান যে ম্যামের কাছে পড়তো না, মুনমুন, ও একটা দারুণ দারুণ জিনিস স্টার্ট করেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সেটা কি, তো আমাদের দুদিন আগে ইনভিটেশন যে কার্ড সেটা হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়েছিল, তো আশিসের সাথে গেলে সুবিধা হতো, কারণ অনেকটাই দূরে, কিন্তু ও বলছে যাবেও না, তো যাবে না যখন আর কী করা যাবে, আমি ছেলেকে পড়িয়ে বাংলা পড়ালাম এর আগে, কারণ ওর বাংলা পরীক্ষা নেক্সট ডেতে, বাংলা পড়িয়ে তারপরে 8টার সময় বেরিয়েছি আমি আর ছেলে। আমি ভালোভাবে রেডি হয়ে নিলাম, আয়ুষ্মানকেও রেডি করিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু সাজুগুজু করতে বসেছি। আজকে তো শ্যাম্পু করেছিলাম, মাথায় তেল দিয়েছে, শ্যাম্পুটা চেঞ্জ করতে না সত্যি ইনস্ট্যান্ট চেঞ্জ হলো, জানো তো, যে মানে চুলটা একটা নিচের দিকটা রাফনেস হতো, কন্ডিশনার বেশি করে দিয়ে তারপর ওটাকে আমি স্মুথ করবার চেষ্টা করতাম, কিন্তু সানসিল্ক, পিঙ্ক সানসিল্কটা বরাবরই আমার চুলে ভীষণ যায়, বরাবর, মানে ছোট থেকেই টিনেজার থেকেই আর কি আমি পিঙ্ক সানসিল্ক ব্যবহার করতাম, স্যাশে বোতলও কিনতাম খুব কম। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর আমি যখনই সালোয়ার পরি তার সাথে এই জুতিটা পরি, তখন আর কোনো রকম হিলওয়ালা স্যান্ডেল পরি না, এটা একদম প্লেন। তো আয়ুষ্মানকে পড়িয়ে এখন যাচ্ছি ওর ম্যামের, ওদের জিম আর কি শুরু করেছে নতুন, তো এখান থেকে একটু দূর যেতে হবে। লাইটটা নেভালি না, নিয়েছিস? তোর বাবা আসতে পারবে না, বাবা গেছে খেলা দেখতে, ফাইটাল ম্যাচ, সেই জন্য আমি ছেলেকে নিয়ে এখান থেকে রিক্সা, তারপর অটো, বাবাই দেখে নামবি, জল আছে। তো বাড়ির সামনে থেকে রিক্সা নিয়ে গেলাম রানীকুঠি থেকে আবার রিক্সা করে গেলাম হচ্ছে বাঘা যতীনের কাছে, যে 12 ভূতের মন্দির আছে তার পাশেই ও জিম ওপেন করেছে। তো চলো সেই জিমটা কি সুন্দর করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা দুজনে খুঁজতে এসছি মুনমুন, যদি তুমি দেখে থাকো, তোমার জিম খুঁজতে লোককে জিজ্ঞেস করতে এসছি। ও কিছু হবে না, অন্ধকারে তো নাই দেখা যেতে পারে। ফিটনেস জিম, মুনমুনের নতুন জিম ওপেনিং হয়েছে। কি ফ্লেক্স জোন নাকি? তো আমরা যখন গেছি তখন মুনমুন মনে হয় কোথাও গেছিলো, তা আমরা ঢুকছি আর তখনও অটো করে বেরোচ্ছে ওর জেঠিমাকে সাথে নিয়ে। আর এই যে মুনমুন অটো থেকে নামছে, ও নিজেই কিন্তু এই সব কিছু তৈরি করেছে, মানে জিনিসটা পেছনে ওরই কৃতিত্ব, বড়দের। হ্যাঁ, মুনমুন খুব ব্যস্ত আছে। কি সুন্দর জিমটা করেছে, অসাধারণ হয়েছে। মুনমুনের আজকে গ্র্যান্ড ওপেনিং ওর জিমের। আমার তো বাড়ি থেকে অনেকটাই দূর, না হলে আমি আসতাম, সিরিয়াসলি দারুণ করেছে। পাপা রেখে দাও, হাত দেয় না, ম্যামের নতুন জিনিস রেখে দাও শোনা। আমার ডেলি জিম করছে বাবা। তো আমার চেনা পরিচিত, বিশেষ করে মেয়েরা যদি কোনো কিছু তৈরি, কোনো একটা বিজনেস করেন, আমার ভীষণ ভালো লাগে, যেটা সে একদম নিজের কৃতিত্বে তৈরি করে। তো মুনমুন কিন্তু আমার ছেলেকে পড়াতো, এখন আর 5-এ উঠে যাওয়ার পর ওকে আলাদা, আমার ছেলেকে আলাদা ইন্ডিভিজুয়ালি সাবজেক্টের ওপর যেহেতু টিচার দিয়েছি, কিন্তু এতদিন মুনমুনের কাছেই পড়েছে অল সাবজেক্ট, তাই মুনমুনেরও আয়ুষ্মানের প্রতি একটা আলাদা টান, আর আয়ুষ্মানেরও মুনমুনের প্রতি একটা আলাদা টান। ও ম্যামের কাছে যাবে না এটা হতে পারে না, এত ভালোবাসে।
তো আমরা সকলেই এসছি এখানে, সবাই আয়ুষ্মানের স্কুল ফ্রেন্ড আর তাদের মা, সকলে আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করেছি। আমি যদিও একটু রাতের দিকেই গেছিলাম, ওরা তারও আগে এসেছে। আর এই যে ও সোনালিও কিন্তু গেছিলো, কিন্তু খুব বেশি এখানে ভিডিও করতে পারিনি, রাত হয়ে যাচ্ছে তো আবার আমাদের দুজনকে ফিরতে হবে। তো এই হচ্ছে ফ্লেক্সজোন ফিটনেস হাব, একদম যে বাঘাযতীনে যে মানে 12 ভূতের মন্দির আছে তার পাশ দিই, একদম সব কিছু ভীষণ প্রফেশনালি। তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যারা কাছাকাছি থাকো। এই যে এটা হচ্ছে 12 ভূতের মেলা, আর তার পাশের ওই যে গলিটা ওইটা। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে কি হলো বাবা, বাড়ি এসে এখন রুটি করব খালি। আর বললাম যে চিলি চিকেন আছে, কয়েকটা পকোড়া ভাজবো, চিকেন পকোড়া আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আয়ুষ্মান খাবে। আর চিলি চিকেন আছে আর রুটি করবো। তোমাদের দেখাই এটা কেমন হয়েছে ব্রেডটা। বাবাই বাবা এসছে মনে হয়, এই দেখো কেমন হয়েছে বলো, একদম পুরো মনে হচ্ছে না বাইরের থেকে কেনা ব্রেড। বন রুটি, এই যে এই দেখো, এদিকে আসো, তোমার সামনে এটাকে আমি এখন ওপেন করব। মানুষে দেখতে দেখতেই শেখে, মানে করতে করতে শেখে, সরি দেখতে দেখতে না। এই দেখো, ওয়াও একদম পুরো, এই দেখে যাও, এদিকে আসো, এই দেখো দারুন ফাটাফাটি। দাও না না না, রাতে খেও না, পকোড়া খাবে, চিকেন আমি দুটো নিলাম, পুরোটা খেও না শোনা, অম্বল হবে। তো মুনমুনকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, এত সুন্দর এবং এত মানে ভালো একটা ওর আইডিয়া মাথায় কাজ করেছে, এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমাদের মানে খুব গর্ব হচ্ছে ওর এত সুন্দর একটা জিনিসও তৈরি করেছে বলে। তো রাতে একটু দেরি করেই ফিরেছি, চাপ ছিল না, তার কারণ আমার রান্নাটা না করাই ছিল, খালি পকোড়ার এই ম্যারিনেশনটা করা, এটা গোল গোল করে ভাজবো। এর মধ্যে না ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ওই জন্য একটু হালকা অল্প আঁচে প্রথমে ভাজা উচিত ছিল। আর আঁচটা অবশ্য প্রথমে মানে অল্প করা থাকলে না দেখবে একটা মাংসর থেকে জল বেরোতে থাকে, ওই জন্য প্রথমেই বাড়িয়ে দিয়েছিলাম। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি না, ওই জন্য এই সাইডেরগুলো দেখো একটু ডার্ক হয়ে গেছে। তারপর টেম্পারেচারটা আমি ঠিক করে নিয়েছি। যে কালকের চিলি চিকেন করেছিলাম একদম গ্রেভি, কালকে না চিলি চিকেনে দিইনি জানো তো, সোয়া সস দিইনি, ভালো লাগছে এটা দেখতে। সোয়া সস দিলে না কি কালচে টাইপের হয়ে যায়, টেস্টে এমন কিছু ফারাক হয় না সোয়া সসের জন্য। টমেটো সস দিয়েছিলাম, তারপরে চিলি চিকেন চিলি পনির যে সসটা আছে সেটা দিয়েছিলাম, আর একটু সেজওয়ান সস দিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে। একটু বড় বড় করে বোনলেস পিসও ছিল আর উইথ বোন পিসও ছিল। ভালো লাগছে না পকোড়াগুলো, আলাদাই হয়েছে পকোড়াগুলো। হেব্বি। এটা তো ঠিক, রান্না করতে খুবই কষ্ট, তো যখন খাবার খেয়ে কেউ প্রশংসা করে, অবশ্যই ভালো হলেই প্রশংসা করে, তখন মনটা আরো ভালো হয়ে যায়, তখন মনে আরো একটু বেটার করবে। হ্যাঁ, আমার ছেলে সবসময় প্রশংসা করে, মিথ্যা কথা বলবো না, কোনো দিনের জন্য বলে না মা বাজে হয়েছে, খারাপ হলেও বলে না, বলে মা ভালো হয়েছে। আসো, চলে আসো, খাবার বেড়ে দিচ্ছি। তিনটে রুটি তো তোমার, দেখ আজকে বলে দুটো খাবো, কবে থেকে তুমি দুটো খাও বাবা? যেদিন দুটো করবো সেদিন বলবে না তিনটে করলে না কেন, আর যেদিন তিনটে করবো সেদিন বলে দুটো খাবো। পকোড়ার পিস রেখেছো নাকি গো ওই কালকে? হ্যাঁ হ্যাঁ, কেন ঠিক আছে, চিলি চিকেন যদি আমার লাগে। তো 10:45-এর সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি আবার আয়ুষ্মানকে পড়াতে বসিয়েছিলাম, কারণ বললাম যে আগামীকাল ওর বেঙ্গলি এক্সাম,
আর এখানে পড়াতে পড়াতে দেখো 11:15 ক্রস করে গেছে। তার সে কি রাগ, চোখে তার রাজ্যের ঘুম। এমনি সময় ঘুম থাকে না, কিন্তু পরীক্ষার সময় তার খুব ঘুম পায়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আমিও এখানে প্রচণ্ড ক্লান্ত, সারাদিনের প্রচুর কাজকর্ম সেরে এখানে একটু বসেছিলাম। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।